দেশ জুড়ে আরো ট্যানারিতে ব্যস্ততা। সাভারে ঢুকেছে প্রায় 5 লাখ কাঁচা চামড়া, লক্ষ্য পূরণের আশা। চট্টগ্রামে দাম না পেয়ে রাস্তায় ফেলে দিচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। এখন ফাড়ি চলে গেছে, ফালাই বিক্রি করতে পারতেছে না, এর দাম পাইতেছে না। এর অনেক মাল ফালা চলে গেছে, ওখানে একটা ফলাইছে, ওখানে একটা ফলাইছে, দুইটা ফলাই চলে গেছে। কিন্তু আমরা কষ্ট হয়েছে, ভাতও খাইতে পারিনি। ঢাকার 2 সিটির অলিগলিতে বর্জ্যের স্তূপ, ট্রাক সংকটের কথা স্বীকার করলেন দক্ষিণের প্রশাসক। ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। এই রাস্তাটারে এইভাবে বর্জ্য দিয়া আটকায় রাখছে। যারাই কুরবানি করে তারা নিজের উদ্যোগে পয় পরিষ্কার করেন। ঈদের দ্বিতীয় দিনে দর্শনীয় স্থানে পর্যটকের ঢল। কক্সবাজার সিলেটের সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। চিড়িয়াখানায় বিরল অ্যালবিনো ট্রাম্পকে দেখতে ভিড়। হামে আরো 2 শিশুর মৃত্যু। হাসপাতালে সন্তান নিয়ে অনেক বাবা মায়ের নিরানন্দ ঈদ। আদ্দিন হাসপাতালে ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। নির্বাচনী অঙ্গীকার পূরণ করছে বিএনপি। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। নীল নকশার অংশ না হয়ে বিরোধী দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান রিজভির। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি অন্যয় কর্মকার এবং আমি শরীফ রওশন। ঈদের দ্বিতীয় দিনে কোরবানি পশুর চামড়া সংগ্রহে আরও ট্যানারিতে ব্যস্ততা বেড়েছে। চলছে চামড়া কেনাবেচা এবং সংরক্ষণ প্রক্রিয়া। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে লালবাগের পোস্তা এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব হোসেন এবং সাভারে রয়েছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। শুরুতেই পোস্তার খবর জানতে চাই। রাজীব, গতকালের তুলনায় আজ কাঁচা চামড়ার দাম কেমন মিলছে, কি বলছেন ব্যবসায়ীরা? রোশন, আমি যদি বলি গতকালকের তুলনায় আজকে চামড়ার দর কিছুটা পড়তির দিকে। আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি যে গতকাল যে চামড়াটি সর্বোচ্চ 800 বা 700 টাকায় বিক্রি হয়েছে, সেটি কিন্তু আজকে 5 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। এমনটা কিন্তু এখানে যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা পাইকার রয়েছেন তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো গতকালকেও আমরা এখানে ছিলাম, যেটা দেখতে পেয়েছি যে প্রতিটি চামড়া 300 থেকে 400 টাকা এবং সর্বোচ্চ 800 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে আজকে দর কিছুটা পড়তির দিকে। আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ছাগলের চামড়া কিন্তু আজকে কেউ মূল্য হাঁকাচ্ছে না এবং সেগুলো একদম পড়ে রয়েছে রাস্তায়, এটা বলা যায়। আরেকটা বিষয় রয়েছে যে গরুর যে চামড়ার উপরে যে ল্যাম্পি রোগ রয়েছে, সেই রোগে আক্রান্ত যে চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে অবিকৃত রয়ে গেছে। এই মুহূর্তে এখানে যদি বলি যে আজকে রাজধানীর ঢাকা সহ আশেপাশের এলাকার যে সমস্ত পশু কোরবানি হয়েছে সেই পশুর চামড়াগুলো এখানে আসছে এবং ব্যবসায়ীরা সেগুলো বিক্রি করছে এবং আড়তদাররা সেই চামড়াগুলোতে লবণ মাখিয়ে সংরক্ষণ করছেন। এবং আড়তদাররা যেটা বলছেন যে এই বছর ট্যানারি থেকে তারা পর্যাপ্ত টাকা পাননি এবং গতবারের বিল অনেকটি বকেয়া রয়ে গিয়েছে। সেই কারণে তারা আসলে এবছর পর্যাপ্ত চামড়া কিনতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানের যারা মানে অ্যাসোসিয়েশন রয়েছে বা আড়তদাররা রয়েছেন তারা আরেকটি বিষয় যেটি বলছেন যে এই চামড়ার বাজারের সাথে একটি সিন্ডিকেট জড়িত রয়েছেন। তারা বারবার যেটি বলছেন যে সিন্ডিকেটের কারণেও তারা পর্যাপ্ত দাম পাচ্ছেন না। আপনি জানেন যে মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ কিন্তু মূলত এই চামড়াগুলো সংরক্ষণ করে বিক্রি করে সেটার আয় দিয়ে একটি বছরের একটি অংশের ব্যয় নির্বাহ করে থাকে। তো সেই বিষয়টিও কিন্তু এবার কিছুটা থমকে গেছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় রয়েছে যে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছে তারা অনেকে বলছেন যে তারা অনেকটা ক্ষতির মুখোমুখি হচ্ছেন। তারা যে প্রত্যাশিত দাম যেটা আশা করেছিলেন সেটি তারা এই বছর পাচ্ছেন না। তো সব মিলিয়ে পোস্তা এলাকায় কর্মযোগ্য যদি বলি সবশেষ গতকালকে থেকে কর্মযোগ্য কিছুটা কম, তবে কর্মযোগ্য চলছে। আর দরের কথা যদি সবশেষ আপনাকে যেটি বলি যে আজকে তুলনামূলক দাম কিছুটা কম। তো এই ছিল পোস্তা এলাকা থেকে আমার কাছে সবশেষ। রওশন। আরিফ, আপনি তো সাভারের বিসিক শিল্প নগরীতে রয়েছেন, এখন পর্যন্ত কয়টি ট্রাক ঢুকেছে? আর এবার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল চামড়া সংগ্রহের, তা পূরণে আসলে কতটুকু কাজ চলছে, বিস্তারিত জানাবেন।
আমরা সকাল থেকেই হিসেব করছিলাম ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে কতগুলো ট্রাক ঢোকে। সর্বমোট হিসেবটি আমাদের বিসিক ট্যানারির যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে দিয়েছেন। এখন পর্যন্ত প্রায় 16টির মতো ট্রাক বিসিক শিল্পনগরীতে ঢুকেছে এবং 5,20,000-এর মতো চামড়া তারা সংগ্রহ করেছেন। এবং এই যেই আপনি দোকানগুলো দেখছেন এগুলোও কিন্তু ট্যানারি, আর এই ট্যানারিটি হলো গিয়ে সাভারের যে বিসিক শিল্পনগরীর ঠিক সামনে। এই যে ট্যানারিগুলোকেই প্রকৃতপক্ষে ভেতরে যারা মালিক রয়েছেন তারা বলছেন যে তারা চামড়ার দাম খুব কম দামে কেনেন এবং গতকালকে রাতে দীর্ঘ একটা যানজট তৈরি করে এই ঢোকার পথে তারপরে কিন্তু তারা যেই সব ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে ভেতরে যাওয়ার কথা ছিল তারা যেতে পারেননি, অনেক ক্ষেত্রে এখানে বাধ্য হয়ে বিক্রি করে দিয়েছেন। আমরা যে বিষয়টি জানতে পেরেছি আজকে সকাল থেকে চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 700 টাকা দামে। এইখানে যারা নিয়ে এসছেন তাদের কাছ থেকে কিনে রেখেছেন এই যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই যে স্থাপনাটি ট্যানারি, এই স্থাপনাটি পুরোপুরি অবৈধ। এখানে বর্জ্য শোধনাগারের জন্য যতটুকু পরিবেশের আইন কানুন অথবা নিয়ম থাকার দরকার কোনো কিছুই তোয়াক্কা না করে এগুলো তৈরি হয়েছে। অপরদিকে আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের মূল মার্কেট হলো গিয়ে চায়না। চীনের যারা সিন্ডিকেটের সদস্য রয়েছেন এখান থেকে বাংলার এই যে কাঁচা চামড়া সেটি চীনে নিয়ে প্রক্রিয়াজাত করে তারপরে তারা উন্নত বিশ্বের ইউরোপ আমেরিকার মতো জায়গায় কিন্তু তারা সেল করে থাকেন। তার মানে যে লাভের মূল গুড়ের অংশটা সেটি কিন্তু চায়না এবং ভারতের কিছু কর্তৃপক্ষ যারা আছেন বাংলাদেশে চামড়ার সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করেন তাদের হাতে। মূলত পক্ষে এই যে বিসিক ট্যানারি রয়েছে এই ট্যানারি কোনোভাবেই লাভের মুখ খুব একটা দেখতে পাচ্ছে না। তার পেছনের কারণ হিসেবে একসময় বাংলাদেশের চামড়ার দাম ছিল 2 থেকে 3,000 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 4,000-5,000 টাকা দিয়েও চামড়া কেনা হতো। সেই দাম কেন কমে গেল তার বিচার বিশ্লেষণের ক্ষেত্রে বলা হচ্ছে যে LWG সার্টিফাইড যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান বাংলাদেশে মাত্র 8টি। এছাড়া অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পরিবেশের যে ছাড়পত্রগুলো দরকার অধিকাংশ ক্ষেত্রেই নেই, যার ফলে উন্নত বিশ্বের যেই জায়গায় চামড়া পাঠানো দরকার সেই জায়গায় পাঠাতে পারছে না। অপর দিক থেকে বাংলাদেশ যেই জুতো রপ্তানি করে থাকে সেই জুতো রপ্তানির ক্ষেত্রে যেই চামড়া প্রয়োজন হয় সেটিও বাংলাদেশে আমদানি করে তারপর রপ্তানি করা হচ্ছে, যা বাংলাদেশ বড় একটি অংশ অর্থাৎ বড় অর্থ হারাচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। চামড়া সংরক্ষণের খবর জানাতে সাভারের বিসিক শিল্পনগরী থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন এবং এর আগে পোস্তা এলাকা থেকে যুক্ত ছিলেন রাজীব হোসেন। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে ট্রাক সংকটের কথা স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে শাহজাহানপুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করে তিনি জানান, অবহেলা করলেই ইজারাদারদের গুনতে হবে জরিমানা। শুক্রবার বেলা 11টায় রাজধানীর শাহজাহানপুর হাটে ডিএসসিসি প্রশাসক বর্জ্য অপসারণের কাজ পরিদর্শনে যান। এ সময় তিনি বলেন, পরিবহনের সীমাবদ্ধতার কারণে শহরের সব বর্জ্য নির্দিষ্ট সময়ে সরানো সম্ভব হয়নি। এর আগে রাজধানীর বিভিন্ন সড়কে কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নগরবাসী। প্রশাসক হুঁশিয়ারি দেন যে সকল ইজারাদার হাটের বর্জ্য অপসারণের শর্ত মানেননি তাদের জামানত থেকে বড় অঙ্কের জরিমানা করা হবে। আমাদের রাত্র 12টা-1টা পর্যন্ত অপসারণ করতে যে সেগুলো পরবর্তী পর্যায়ে ট্রাক না থাকার কারণে বিভিন্ন অলিগলি থেকে বের করে মেন রাস্তার পাশে সেগুলো বর্জ্যগুলোকে একসাথে করা হয়েছে বিভিন্ন জায়গায়। আজকে আমরা হাটগুলোর উপরে জোর দিয়েছি, পাশাপাশি রেগুলার যে সমস্ত বর্জ্য আজকেও কোরবানি হচ্ছে সেই কোরবানির বর্জ্যগুলো আমাদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন থানাগুলো থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। এবার জানবো রাজধানীর বাইরের খবর। ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কাজ, তবে সঠিক দাম না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী, নাটোর থেকে মাহবুব হোসেন এবং দিনাজপুর থেকে কঙ্কন কর্মকার। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামের রামিমের কাছে। রামিম, জানাবেন চামড়া ক্রয় ও সংরক্ষণের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? খুলনাতে কিন্তু আসলে চামড়ার যে ব্যবসা সেটি কিন্তু বেশ ধস নেমেছে গত কয়েক বছর ধরেই। আমরা এবছরও কিন্তু একই রকম অবস্থা দেখছি। এবছরে চামড়ার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বেশ হতাশা প্রকাশ করেছেন, কারণ তারা যে দাম দিয়ে চামড়াগুলো কিনেছেন সেটি সংরক্ষণ করে তারপর সেই চামড়া কিন্তু দেওয়া হচ্ছে বিভিন্ন ট্যানারিতে, কিন্তু ট্যানারি মালিকরা কিন্তু সেই পরিমাণ দাম তাদের দিচ্ছেন না। এখানে আমরা জিরো পয়েন্টের কয়েকটি জায়গাতে কিন্তু কোরবানির ঈদের পরের দিন এবং কোরবানির ঈদের দিন থেকেই কিন্তু চামড়া সংরক্ষণের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে যায় এবং নগরীর
বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে এনে যে ফড়িয়ারা রয়েছেন বা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু সেই চামড়া এনে এই জায়গাগুলোতে আনেন এবং এখানে এনে কিন্তু সেটি প্রক্রিয়াজাত করা হয় সংরক্ষণের জন্য এবং সেই কাজটি কিন্তু এখন পর্যন্ত চলছে। গতকাল সারা রাতই বলে চলে যে তারা এই কাজ করেছেন এবং আজকেও কিন্তু করছেন। এখানে অনেক চামড়ার স্তূপ রয়েছে, এগুলো কিন্তু লবণ লাগিয়ে কিন্তু এখানে রাখা হয়েছে প্রক্রিয়াজাত করে। এটি কিন্তু পরে চলে যাবে কিন্তু ট্যানারিতে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই দামে যদি তারা এখানে চামড়া কেনেন সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাপক ক্ষতি হবে। তার থেকে কিছু কমে বলতে গেলে 500 টাকা থেকে 600 টাকা বা 400 টাকা এরকম চামড়া সাইজ অনুযায়ী কিন্তু তারা চামড়া কিনেছে এবং কেনার পরে সেই চামড়া প্রক্রিয়াজাত করতে লবণ এবং শ্রমিকদের যে খরচ সেই খরচ অনুযায়ী কিন্তু তারা এই চামড়ার যে দাম সেটি কিন্তু তারা পাচ্ছেন না ট্যানারি থেকে, এমন কথা কিন্তু বলছেন ব্যবসায়ীরা। যার ফলে তারা যে দাম চিন্তা করেছিলেন যে তারা যে দামে বিক্রি করবেন সেই দামে পাচ্ছেন না, ফলে কিন্তু তাদের ক্ষতি হতে পারে বড় ধরনের, এমন আশঙ্কা কিন্তু তারা করছেন। আমাদের এই খুলনাতে কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে চামড়ার যে ব্যবসা সেটি কিন্তু খুব বেশি ভালো না। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু চামড়ার যে সহজলভ্যতা সেটি কিন্তু নেই পাওয়ার। এর পাশাপাশি এই চামড়াগুলো যেসব জায়গা থেকে আনা হয় সেসব জায়গাতে বেশি দাম দিয়ে আনতে হয়। এর পাশাপাশি এগুলো কিন্তু ট্যানারি মালিকরা যারা নেন তারা কিন্তু খুব কম দামেই নিতে চান বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। সব মিলিয়ে বলে চলে যে খুলনায় চামড়ার যে ব্যবসা সেটি কিন্তু অনেকটাই খারাপ এবং এবছরও কিন্তু একই রকম অবস্থা। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর চামড়া ব্যবসার। খুলনা থেকে এবার যেতে চাই নাটোরে, সেখানে আছেন মাহবুব হোসেন। মাহবুব, জানাবেন কি পরিমাণ চামড়া বেচাকেনা হয়েছে আর দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? জি, আপনি জানেন যে নাটোরের চক বৈদ্যনাথ দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম। গত 24 ঘন্টায় এখানে গরু 20 থেকে 25 হাজার পিস এবং খাসি 30 থেকে 35 হাজার পিস সংগ্রহ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন নাটোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি গ্রুপের সভাপতি সাইদুর রহমান খান। আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় এই পরিমাণ তারা চামড়া সংগ্রহ করেছেন এবং আগামী সপ্তাহ থেকে যে লবণযুক্ত যে চামড়া রয়েছে সেই চামড়া এই বাজারে আমদানি হবে বলে তিনি এমনটি জানিয়েছেন। তো এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেল, এই যে এখানে 1 থেকে 150 পিস যে চামড়া রয়েছে সেটি কিন্তু লবণজাত করা সম্ভব হয়নি। তারপরে এই আড়ত মালিক যিনি রয়েছেন তিনি লবণ দেওয়ার চেষ্টা করছেন। এটি চামড়া মূলত ঈশ্বরদী থেকে এসেছে। তবে যেহেতু একটি শ্রমিক সংকট রয়েছে, এই শ্রমিক সংকটের কারণে কিন্তু অনেকেই সেইভাবে কিন্তু যে লবণ দেয় সেটি কিন্তু হয়তো দিতে পারেনি, এমনটি বলেছেন আমাদেরকে আড়ত মালিকরা। তবে আপনাকে জানিয়ে রাখি যে চামড়ার যে দরদাম নিয়ে কিন্তু মৌসুমী ব্যবসায়ীদের যে অভিযোগ, সেই অভিযোগটি ছিল যে তারা 1200 টাকায় চামড়া কিনে এনে তারা এখানে কিন্তু 800-1000 টাকায় তারা বিক্রয় করেছে এবং বিভিন্ন যে রোগ আক্রান্ত চামড়া রয়েছে সেটি কিন্তু দাম একেবারেই কম ছিল, 100 থেকে 200 টাকা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তো মৌসুমী ব্যবসায়ীরা গত বছরে যে ধরনের অভিযোগ করেছিলেন এবছরও তাদের সেই একই অভিযোগ রয়েছে এবং বিশেষ করে যদি খাসি, বকরি সহ অন্যান্য যে চামড়া রয়েছে সেই চামড়া কিন্তু আমরা 20 টাকা পিছু পর্যন্ত বিক্রি হতে দেখেছি। তবে এবছর নাটোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি তারা প্রায় 12 লাখ পিস চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরেছে সেটি হয়তো আগামী সপ্তাহ থেকে যখন ট্যানারি মালিকরা এখানে আসবেন ক্রয় করার জন্য লবণযুক্ত চামড়া কিন্তু এই বাজারে আসবেন। সব মিলে এবছর তারা 40 থেকে 50 কোটি টাকার যে লেনদেন হবে সেই প্রত্যাশা করছেন। তো এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ খবর। নাটোর থেকে এবার যেতে চাই দিনাজপুরে। কঙ্কন, জানাবেন চামড়া বিক্রি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা আর সরকার নির্ধারিত মূল্যে চামড়া মিলছে কিনা? আমি এই মুহূর্তে আছি দিনাজপুরের যে রামনগর যে চামড়ার বাজার, মূলত দিনাজপুর জেলা অর্থাৎ রংপুর বিভাগের যে 8 জেলার চামড়ার বাজার। গতকালকে কিন্তু পর থেকে এখানে চামড়া চলছে, কিন্তু দাম নিয়ে যারা কোরবানি দাতা বা মৌসুমি যারা ব্যবসায়ী এবং যারা ট্যানারি মালিকদের সাথে এখান থেকে যারা ব্যবসা করেন সবাই একটা বলছে, তাদের সবার ভিতরে এক ধরনের হতাশা তারা বলছেন দাম নিয়ে।
যদি আমি বিক্রেতাদের কথা যদি বলি, মৌসুমী যারা ব্যবসায়ী তাদের কথা যদি বলি, তারা যেমনটি বলছেন যে সরকার নির্ধারিত যে দাম অর্থাৎ ৬২ টাকা প্রতি বর্গফুট যে গরুর চামড়া, সেটি কিন্তু সে অনুপাতে তারা এখানে বিক্রি করতে পারছেন না। গতকালকে থেকে আমরা যেটা বলে আসছি যে চামড়া, গরুর যে চামড়া, প্রতি পিস চামড়া যেটি তারা কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে, সেটি কিন্তু তারা এখানে ৪০০-৫০০ টাকায় অন্যদিকে এখানে অনেক বিক্রি যারা চামড়া বিক্রি করেছেন তারা বলছেন যে এরকমও আমরা পেয়েছি যে কাউকে বিক্রি করেছেন এরকম নানান করেছেন ৫০০ টাকায়। বিষয় যে এই দিনাজপুরের এই বাজারে কিন্তু আজকে পর্যন্ত এখানে চামড়া আসার কথা ব্যবসায়ী আছে, তারা বলছেন যে প্রায় ২২ থেকে ২৫,০০০ চাহিদার যে চামড়া সেটিও তারা এখন পর্যন্ত এখানে পাননি, এমনটি বলছেন ব্যবসায়ীরা। আর যারা ঢাকার সঙ্গে যারা যুক্ত তারা বলছেন যে সংকটে তারা চামড়া কিনতে পারছেন না। এখন পর্যন্ত যে ব্যবসায়ী, প্রতিটি ব্যবসায়ী যারা এখান থেকে আছে সবারই ৫০ থেকে ৬০ লক্ষ টাকা তাদের পাওনা। এই ছিল দিনাজপুর থেকে চামড়ার বাজার নিয়ে সর্বশেষ খবর। অনায় চামড়া ক্রয় বিক্রয়ের খবর জানাতে খুলনা থেকে যুক্ত ছিলেন রামিম হোসেন, নাটোর থেকে মাহবুব হোসেন এবং দিনাজপুর থেকে সহকর্মী কঙ্কন কর্মকার। এদিকে ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর অনেক স্থানেই চলছে পশু কোরবানি। তবে বর্জ্য অপসারণে ধীর গতির অভিযোগ নগরবাসীর। পশু কোরবানি এবং বর্জ্য অপসারণের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর লালবাগের এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমদাদুল আজাদ। এছাড়া তেজগাঁও এলাকায় রয়েছেন সহকর্মী নাইম কামাল। শুরুতে ইমদাদ, আপনার কাছে জানতে চাই, বর্জ্য অপসারণে এত ধীরগতির কারণ কি বলছেন সিটি কর্পোরেশন? রোশন, ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিনেও বিশেষ করে পুরান ঢাকার এই অঞ্চলগুলোতে পুরোদমে পশু কোরবানি চলছে। তো এই এলাকার মোটামুটি একটা রেওয়াজই বলা যায় যে তারা দ্বিতীয় দিনে পশু কোরবানি করে থাকে। এর কারণ হিসেবে যেটি তারা বলছেন যে ঈদের প্রথম দিনে সাধারণত কসাইদের একটা ব্যস্ততা থাকে, তাদের অনেক সময় পাওয়া যায় না বা একটা চড়া দাম থাকে, এই কারণে তারা আসলে দ্বিতীয় দিন পশু কোরবানি করছেন। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বললাম, তারা আসলে একই কথা বলছেন। তারা প্রথম দিন পরিবার পরিজন নিয়ে আনন্দ উদযাপন করেছেন, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন, যার কারণে তারা দ্বিতীয় দিন কোরবানি করছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন কয়েকটি গরু এখন কোরবানি করা হবে। তো সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণের কার্যক্রম নিয়ে যদি বলতে হয়, আমরা কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীর সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে ঈদের প্রথম দিন তারা চেষ্টা করেছেন সর্বোচ্চ বর্জ্য অপসারণের, যেহেতু পর্যায়ক্রমে দ্বিতীয় দিনও কোরবানি দেওয়া হচ্ছে, এক্ষেত্রে তাদের কাজ করতে কিছুটা বেগ পোহাতে হচ্ছে। এছাড়া আমরা আজকের চিত্র যদি আমরা বলতে পারি যে আমরা কিছুক্ষণ আগে নাজিরাবাজার বংশাল, এখন লালবাগে আছি। সামগ্রিক চিত্র আমরা যেটা দেখলাম, যারা এখন আজকে কোরবানি দিচ্ছে তারা স্বতঃস্ফূর্তভাবে প্রাথমিক বর্জ্য অপসারণের যেটি কাজ সেটি তারা করছেন এবং প্রাথমিকভাবে তারা রাস্তা পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করছেন এবং পাশাপাশি সিটি কর্পোরেশনের যারা কর্মচারী তারা বর্জ্য অপসারণের যে পরবর্তী ধাপটা সেটি তো তারা করছেনই। সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে বর্জ্য অপসারণের কাজটি এই এলাকায় আমরা যে এলাকাগুলো ঘুরে দেখলাম এটি সন্তোষজনক, ধীর গতি হলেও এটা সন্তোষজনক। অধিকাংশ এলাকায় বর্জ্য পরিষ্কার আছে এবং এই আমরা পুরান ঢাকার এই অঞ্চলটিতে কোরবানির বিষয়টি যেটি দেখলাম, দ্বিতীয় দিনের কোরবানি পুরোদমে চলছে এবং কোরবানির প্রধান অনুষঙ্গ আমরা দেখলাম যে শিশুদের মাঝে, পরিবারের শিশুদের মাঝে ব্যাপক কৌতূহল উদ্দীপক এবং তারা সমানতালে পরিবারের অন্য বড় সদস্যদের সাথে কোরবানির আনন্দ উদযাপন সেটিতে অংশ নিচ্ছেন। পশুর আদর যত্ন থেকে শুরু করে তারা এই বিষয়গুলো খুব আনুষঙ্গিক বিষয়গুলো খুব ভালোভাবেই নজর রাখছেন। এবং আমরা সামগ্রিক বিষয়ে আমরা আরও বলতে পারি যে এখানে এই পুরান ঢাকার এই অঞ্চলে যারা এখন আজকে দ্বিতীয় দিনের কোরবানি করছেন, প্রাথমিক বর্জ্য অপসারণের কাজটি তারা করছেন, রাস্তা ধুয়ে মুছে এবং অনেক ক্ষেত্রে ব্লিচিং পাউডার দিয়েও তারা রাস্তা পরিষ্কার করছেন এবং পরবর্তী ধাপগুলো সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী তারা করছেন। রোশন, এই ছিল পুরান ঢাকার লালবাগ থেকে আমার কাছে সর্বশেষ। বর্জ্য অপসারণের আমরা আরও খবর জানতে চাই। নাইম, আপনি তো তেজগাঁও এলাকায় রয়েছেন, পরিচ্ছন্নতা কর্মীদের কার্যক্রম কেমন দেখছেন আর বর্জ্য অপসারণ নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা?
জি রোশন, আমি আছি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়। জানেন যে এখানে আসলে শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বেশ কিছু কলকারখানা রয়েছে, এখানে কিন্তু এটি বেশ কিছু শোরুমও রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে। ঠিক তেজগাঁও শিল্পাঞ্চলের যে কলোনি বাজার রয়েছে সেই কলোনি বাজারের যে হাটটি, সেখানে হাট বসানোর কথা থাকলেও এটি কিন্তু পুরো শিল্পাঞ্চল এলাকা ছড়িয়ে গেছে, যে কারণে কিন্তু পুরো সড়কগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে বর্জ্য হয়েছে, যেগুলো কিন্তু সিটি কর্পোরেশন ইতিমধ্যেই কিন্তু সরানোর চেষ্টা করেছে। অর্থাৎ ভারী যেই বর্জ্যগুলো রয়েছে তার অধিকাংশই কিন্তু আমরা দেখেছি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে, যদিও মাঠ থেকে সরানো হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু অধিকাংশ বর্জ্য সরানো হলো, বেশ কিছু বর্জ্য কিন্তু সড়কের বিভিন্ন অলিগলিতে এবং মেইন সড়কের মধ্যে স্তূপ করে রাখা হয়েছে। অর্থাৎ তারা কিন্তু এখান থেকে বর্জ্যগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে কিন্তু তাদের কার্যক্রমে যেভাবে বলছিলেন যে অনেকটাই ধীরগতি আমরা লক্ষ্য করেছি। যেমন এটি কিন্তু গতকাল থেকেই এই স্তূপগুলো কিন্তু এখানে পড়ে আছে। সিটি কর্পোরেশনের যেই কর্মচারী রয়েছেন, যা পরিচ্ছন্নতা কর্মী, তারা কিন্তু এখন পর্যন্ত সেগুলো নিতে পারেনি। যদিও অন্যান্য সড়কের কিন্তু যে ভারী বর্জ্যগুলো সেগুলো তুলে ফেলা হয়েছে, কিন্তু সড়কটি পুরোপুরি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এখন পর্যন্ত করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। পাশেই যে হাট রয়েছে, হাটে কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম আমরা লক্ষ্য করিনি। কিন্তু প্রচুর পরিমাণে কাদা রয়েছে, পশুর বর্জ্যগুলো রয়েছে। এখান দিয়ে আশেপাশে যে 3-4 কিলোমিটার রয়েছে অলিগলি, প্রত্যেকটা অলিগলিতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে বর্জ্য রয়েছে এবং গন্ধ ছড়িয়ে পড়েছে। বর্জ্য অপসারণের পর যেসব জায়গায় বর্জ্য অপসারণ করেছে সেখানে যে দুর্গন্ধমুক্ত করার জন্য যে মেডিসিন কিংবা ব্লিচিং পাউডার ছেটানোর কথা ছিল সেগুলো কিন্তু ছেটানো হয়নি। অর্থাৎ আশেপাশে কিন্তু যে কারণে পুরোপুরি গন্ধ এখন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে আমরা যেমনটি বলেছিলেন যে সিটি কর্পোরেশন মেয়র এর কারণ হিসেবে, প্রশাসক এর কারণ হিসেবে যেটি বলছিলেন যে যথেষ্ট পরিমাণ ট্রাক না থাকার কারণেই কিন্তু তাদের এই দীর্ঘতি পোহাতে হচ্ছে। তবে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তাদের কোনো অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা কিন্তু প্রশাসক দিয়েছেন। তো তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার যে বর্জ্য অপসারণের চিত্র ছিল, এমনটি সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু খুব একটা লক্ষ্য করা যায়নি তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম। তো এই ছিল আমার কাছে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য। ঢাকার বর্জ্য অপসারণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন আমার দুই সহকর্মী নাইম কামাল এবং ইমদাদুল আজাদ। ঈদের দ্বিতীয় দিনে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। বিরল অ্যালবিনো প্রজাতির মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে সকাল থেকেই ভিড় করছেন হাজারো দর্শনার্থী। চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন চিড়িয়াখানায় দর্শনার্থীর উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর ঈদ উপলক্ষে চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিশেষ কোনো ব্যবস্থা আপনার নজরে এসেছে কিনা? ঈদের পরের দিন ঢাকা শহরের ব্যস্ত মানুষ যারা ছুটি পান তারা পরিবার পরিজন নিয়ে মূলত আনন্দ বিনোদনের যতগুলো জায়গা আছে তার মধ্যে চিড়িয়াখানা অন্যতম। এখানে ছোট বাচ্চা বা শিশুরা যারা বইয়ের পাতায় পশু পাখি দেখে বড় হয় তারাই মূলত পরিবার পরিজনের সদস্যরা বা বড়রা ছোটদেরকে হাত ধরে নিয়ে আসে এই চিড়িয়াখানায়। দেখছেন যে এই ফটকে দুপুরের এই সময় অনেক দর্শনার্থী, যদিও কিছুক্ষণ আগে দর্শনার্থীর সংখ্যা আরও বেশি ছিল, এখন যেহেতু দুপুরের সময় কিছুটা কম মনে হচ্ছে। তবে আমরা সকাল থেকে হাজার হাজার মানুষ এখানে আসতে দেখেছি। সাধারণত এই চিড়িয়াখানায় 10 থেকে 12 হাজার দৈনিক মানুষ আসেন, কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু এই সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। যদিও আপনি বলছিলেন যে বিশেষ প্রজাতির যে মহিষ, সেই মহিষকে দেখতে কিছু মানুষ আসছেন, যারা আসছেন তারা আমাদেরকে জিজ্ঞেস করছেন যে সেই মহিষটি কোন দিকে, এবং আমরা সেই মহিষের যে খাঁচা রয়েছে তার আশপাশেও গিয়েছিলাম, সেখানেও দেখছি যে অনেক মানুষ বা দর্শনার্থী ওখানে গিয়ে দাঁড়িয়ে তারা ছবি তুলছেন এবং তারা মেলানোর চেষ্টা করছেন যে এই নামের সঙ্গে এই মহিষের নামকরণটা আসলে কি কারণে হলো। আসলে সে মহিষের কিছু বৈশিষ্ট্য কিছু মিল থাকার কারণেই অনেকেই তারা বা খামারি যে নাম দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, সে নামে পরিচিত দেশের মানুষ এই নিউজটি দেখে এবং আন্তর্জাতিকভাবে অনেক যেহেতু নিউজ হয়েছে যার কারণে মানুষের মধ্যেও এটি একটু বাড়তি আগ্রহ দেখা গিয়েছে। যদিও আমরা জানতে পেরেছি এটি মূলত একটা বিতর্ক এড়াতেই মূলত সরকার এমন একটা উদ্যোগ নিয়েছে যেন যদি কুরবানি না দিয়ে এই পশুটিকে চিড়িয়াখানায় রাখা হয়েছে এবং সেখানে দর্শনার্থীরা ভিড় করছেন। সাধারণত চিড়িয়াখানায় গৃহপালিত পশু থাকে না, সেখানে দেখা যায় যে যেসব বিরল প্রজাতির যেসব পশু পাখি, প্রায় 135 প্রজাতির পশু পাখি রয়েছে, যেখানে মূলত মাংসাশী পশু রয়েছে, বাঘ, সিংহ, বানর বা জলহস্তি বা ঘাস খেয়ে যারা বড় হয় কিংবা তৃণ লতা পাতা খেয়ে বড় হয়, বিভিন্ন প্রজাতির
পশু পাখি এখানে দেখছেন প্রায় 35,000-এর মতন পশু পাখি এই চিড়িয়াখানায় রয়েছে। তবে এই যে ঈদ উপলক্ষে এই পশু পাখির দেখার মানুষের সংখ্যা যেমন বেড়ে যায়, এই জন্য সরকারের রাজস্ব আহরণও বাড়ে। এখানে প্রতিদিন টিকিটের মূল্য একজন মানুষের 50 টাকা করে, সে অনুযায়ী কিন্তু সরকার বড় একটা অর্থ পায়। পাশাপাশি একটু জানিয়ে রাখি, এখন যেহেতু গরম, যারা দর্শনার্থী আসছেন তারা যেন অবশ্যই সঙ্গে পানি বা ছাতা নিয়ে আসেন। এই ছিল নয় এই চিড়িয়াখানার সবশেষ খবর। চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল নেমেছে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। ঈদ আনন্দে মেতে উঠতে পর্যটন কেন্দ্রগুলোতেও ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, পর্যটকদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার দেখছেন, কি বলছেন তারা যারা এসেছেন ঘুরতে? রোশন, ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকে মুখরিত হয়ে উঠেছে এবং পর্যটকদের আগমনে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ থেকে বলা হচ্ছে, যেহেতু পর্যটকরা কক্সবাজার আসছেন, তাদের নিরাপত্তার জন্য তারা সৈকতের বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল জোরদার রেখেছে। পাশাপাশি সৈকতের 3টি পয়েন্ট ছাড়া কলাতলি, সুকান্ত ও লাবণী পয়েন্ট ছাড়া দরিয়ানগর, হিমছড়ি ও পাটুয়ার টেক এবং টেকটা পর্যন্ত ট্যুরিস্ট পুলিশের টহল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও বা কক্সবাজারে তীব্র গরম পড়ছে, যে পর্যটকরা কক্সবাজার সৈকতে আসছেন তারা সৈকতে আসা মাত্রই সরাসরি সৈকতের পানিতে সমুদ্র স্নানে মেতে উঠেছেন। যেহেতু একেবারে বালিয়াড়ি তপ্ত গরম, সেহেতু তারা সমুদ্র স্নানে মেতে উঠেছেন এবং পরিবার প্রিয়জন নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদ আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা। অন্যদিকে হোটেল ব্যবসায়ীরা বলছেন পর্যটকের সংখ্যা আরেকটু বাড়তে পারে আরও কয়েকদিন পর থেকে, অর্থাৎ আরও কয়েকদিন পর থেকে লাখো পর্যটকের সমাগম হতে পারে। যদিও বা সংশ্লিষ্টরা বলছেন 40, 50 এবং 50 থেকে 60% বেশি হোটেল কক্ষ বুকিং হয়েছে ইতিমধ্যে, সেই খবরটি আমরা পেয়েছি এবং ইতিমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা আসতে শুরু করেছেন এবং হোটেল ব্যবসায়ীদের মাঝে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরেছে। যেহেতু একেবারে পর্যটকদের খরা কাটিয়ে এই ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকরা আসতে শুরু করেছেন। ঈদের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকে মুখরিত হয়ে উঠছে এবং সমুদ্র সৈকতে পর্যটকরা আসছেন এবং তপ্ত গরমেও তারা পর্যটকরা সৈকতে এসে সমুদ্র স্নানে মেতে উঠছেন পরিবার প্রিয়জন নিয়ে। রোশন, এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। ঈদের ছুটিতে ভিড় বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে, সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ। ফরিদপুরে হামে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। দেশে প্রতিদিনে হামে আক্রান্ত 1000-এর বেশি শিশু। ঈদের সময় আক্রান্ত সন্তানদের নিয়ে নিরানন্দ ঈদ কেটেছে অনেক পরিবারের। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, জানাবেন আজ এখন পর্যন্ত শিশু হাসপাতালে কতজন রোগী ভর্তি হয়েছেন, এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সকাল থেকে আমরা দেখছি যে হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে রোগী আসছে। যদিও ঈদের ছুটিতে বহির্বিভাগ সেটি কিন্তু বরাবরের মতো বন্ধ রয়েছে, তবে জরুরি বিভাগের সামনে এই মুহূর্তে আমরা আপনাকে একটু দেখাতে চাই যে প্রচুর পরিমাণে রোগী কিন্তু এই হাসপাতালে এসেছে। যদিও তারা সবাই আসলে হামে আক্রান্ত নয়, তবে গতকালকে আমরা দেখেছি যে ঈদের দিনে যেটি ছিল, আজকে সকাল 8টা পর্যন্ত, এর আগের 24 ঘন্টায় এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 17 জন শিশু ভর্তি হয়েছে। এখন পর্যন্ত মোট এখানে ভর্তি রয়েছে 113 জন রোগী, সেটি হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন। এর মধ্যে অন্তত 14 জন রয়েছেন যারা আইসিইউতে রয়েছেন, এখানকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেটি শিশুদের জন্য নির্ধারিত করা হয়েছে সেখানে রয়েছে এবং প্রত্যেক দিনই কিন্তু এই সংখ্যা বাড়ছে এবং এই হাসপাতালের যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটির বাইরেও কিন্তু এখানে শিশু আসছে, যাদেরকে কিছুটা কন্ডিশন কিছুটা ভালো রয়েছে তাদেরকে কিন্তু এই হাসপাতালে ভর্তি না রেখে অন্য হাসপাতালে তারা রেফার করছে। আপনি জানেন যে এই শিশু হাসপাতালটি বিশেষায়িত হাসপাতাল, সেখানে শুধুমাত্র ক্রিটিক্যাল কন্ডিশনের যেসব রোগী সেই সব রোগীকেই তারা ভর্তি রাখেন এবং চিকিৎসা দেন। তবে ঈদের দিনে আসলে কিছুটা জটিলতা হয়ে প্রতি বছরে আসলে নানা ধরনের খবর আমরা দেখতে পাই। তবে এবারের হাসপাতাল পরিচালক যেটি বলছিলেন যে তারা রোস্টার ডিউটি করে আসলে সব ধরনের চিকিৎসককে তারা রেখেছেন, বিশেষ করে কনসালটেন্ট লেভেলের যারা চিকিৎসক তাদেরকেও তারা নিয়মিত ডিউটিতে রেখেছেন, ফলে সেই জটিলতা আসলে কোনোভাবে দেখা না যায় সে ব্যাপারে তারা কিন্তু বলছেন যে সতর্ক ছিলেন। একই সাথে আমরা হামের যে ইউনিটটি রয়েছে সেখানে ঘুরে এসেছি, সেখানে 113 জন রোগী রয়েছে, প্রত্যেকেই কিন্তু
কিন্তু বলছেন যে নিয়মিত যে চিকিৎসা সেটি তারা পাচ্ছেন, তবে বিশেষায়িত যে চিকিৎসা সেটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাহত হচ্ছে, যেহেতু বেশ কিছু সংখ্যক চিকিৎসককে ছুটিতে পাঠাতে হয়েছে, তারা ঈদের ছুটিতে গিয়েছেন। ফলে আউটডোরে যেসব চিকিৎসা সেটি বন্ধ থাকলেও জরুরি বিভাগে কিন্তু প্রচুর পরিমাণে রোগী আসছে। বিশেষ করে হামের বাইরেও অন্যান্য রোগের সংখ্যা কিন্তু এখানে বাড়ছে, বিশেষ করে ডায়রিয়া এবং নিউমোনিয়ার রোগীর সংখ্যা কিন্তু আমরা বেশি হচ্ছে বলে শিশু হাসপাতালের পরিচালক বলেছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি অন্যায়। হাম পরিস্থিতির খবর জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ। নির্বাচনের সময় জনগণের কাছে অঙ্গীকার করা দাবিগুলো পূরণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কৃষি জমি বেশি নষ্ট করতে চাই না, এটা একটা বড় সমস্যা বাংলাদেশ। সুতরাং এই কৃষি জমি নষ্ট না করে যতটা সম্ভব একটু উপরের দিকে যাওয়ার কথা চিন্তা করবো। আমি সেই সঙ্গে যেটুকু না হলেই না, যে সময় সবসময় সুযোগ ছাড়া সবসময় আসে না। আজকে আমাদের কাছে একটা সুযোগ এসেছে, আমরা আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্যে আমরা সুযোগ পেয়েছি। দ্রুততার সঙ্গে সেই যেন আমরা কাটতে পারি, সকলের সহযোগিতা আমি চাই। একটি গোষ্ঠী নানা ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলকে ষড়যন্ত্রের পথ পরিহার করে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল 11টায় তার সমাধিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি। কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি, ভালোভাবে নেবে না। শেষ করছি এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।